অনেকেই কিন্তু যারা হায়ার মিড রেঞ্জে একটা পিসি বিল্ড করতে চান তাদের কিন্তু একটা খুব ফেভারিট বাজেট হচ্ছে 1,20,000 টাকা। আজকে আমরা চিন্তা করলাম 1,20,000 টাকার আশপাশে এমন একটা পিসি বিল্ড করা যেটা একদম অলরাউন্ড কেপাবল হবে অ্যান্ড আপনার মনের মতো একটা বিল্ড হবে। আজকে তো আমরা দেখবো যে আমরা কী কী কম্পোনেন্ট ইউজ করছি, সাথে ওটার বেঞ্চমার্কে কেমন পারফরমেন্স দিচ্ছে বা ল্যাকিংস কোথায়, সব কিছু নিয়ে আলোচনা হবে। আমি আছি অনুরাগ, আপনারা দেখছেন techland বাংলাদেশ। চলুন চলে যাক আজকে আমাদের 1,20,000 টাকার ওভারঅল বিল্ড। প্রথমে আমরা যেটা প্রসেসর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার পাশে দেখতেই পারতেছেন AMD Ryzen 7 7700, উইচ ইজ আই থিঙ্ক এই বাজেটের মধ্যে সব থেকে কেপাবল একটা প্রসেসর। 8 কোরের প্রসেসর, অক্টা কোর, 5.3 GHz পর্যন্ত ম্যাক্স ক্লক স্পিড যায় অ্যান্ড মোস্টলি এটার ওভারক্লকিং পোটেনশিয়াল কিন্তু বেশ ভালো। এই প্রসেসরটা নেওয়ার কারণে হচ্ছে, AMDতে যাওয়ার কারণে হচ্ছে, কন্টেম্পোরারি এই বাজেটের মধ্যে কিন্তু ইন্টেলের কোনো ভালো প্রসেসর নেই, সবটাই 7700 থেকে পিছায় আছে। অ্যান্ড সেকেন্ড রিজন, যেটা মেইন রিজন, AM5 সিস্টেম কিন্তু আই হোপ আরও 3 থেকে 4 বছর হয়তো বা সাস্টেইন করবে। AMD প্রিভিয়াস রেকর্ড ওইটাই বলে। তো আপনি সেম মাদারবোর্ডে কিন্তু জেনারেশনের পর জেনারেশনে আপগ্রেড করতে পারবেন হোপফুলি, যেখানে 14 জেনারেশনই কিন্তু ইন্টেলের এই জেনারেশনের ডেড এন্ড, পরবর্তীতে কিন্তু ওরা সকেটটা চেঞ্জ করবে। এই প্রসেসরটার প্রাইস হচ্ছে 23,500 টাকার আশপাশে, উইচ ইজ আই থিঙ্ক এই বিল্ডের জন্য একদম বেস্ট। এর সাথে তো পেয়ার আপ করে একটা মাদারবোর্ড দিতে হবে। মাদারবোর্ডের ক্ষেত্রে উই হ্যাভ পিক দ্য MSI B650 MB এই মাদারবোর্ডটা। AM5-এর এই মাদারবোর্ডটা একটু মডারেট গ্রেডের মাদারবোর্ড, খুব যে একদম টপ স্টান্স করা একটা মাদারবোর্ড তা কিন্তু না। এটার প্রাইসটা হচ্ছে আপনারা 13,700 টাকার আশপাশে পাবেন। এই মাদারবোর্ডের কিছু লিমিটেশন আছে, মানতেই হবে, যেমন মাত্র 2টা হচ্ছে আপনার স্টিক, র্যামের স্টিক, আর সাথে হচ্ছে একটা NVMe SSD স্টিক, যেটা কিন্তু আপনার আপগ্রেডেবিলিটি সুযোগটা একটু লিমিট করে দেয়। অ্যান্ড এটা VRM পারফরমেন্স কেমন, কী সমস্যা সেটা আমরা দেখবো। মাদারবোর্ডের আপগ্রেডের বিষয়টা আসলে অনেকটাই অনেক শৌখিনতার মধ্যেও পড়ে, আবার পারফরমেন্সের জন্য ইম্পর্টেন্ট। যাতে সামহাও একটা মিডল গ্রাউন্ডে থাকতে পারি, এর জন্য এটা নেওয়া। পরবর্তীতে বেঞ্চমার্ক এটার ক্যালিবারটা আমরা দেখবো। এখন একটু মেমোরি কন্ট্রোলারগুলো নিয়ে চলুন কথাবার্তা বলা যায়। র্যাম হিসাবে এই বিল্ড আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে Trident Z5 Neo RGB। এটা একদমই AMDর জন্য খুবই ভালো। 6000 MHz একটা সিঙ্গেল স্টিক, 16 GB র্যাম আমরা নিচ্ছি। এটার পারফরমেন্স নিয়ে আমার বেশি কিছু বলার নেই, টাইমিংগুলো সব এখানে দেওয়া আছে। CL32 টাইমিংয়ের একটা র্যাম, অ্যান্ড এই র্যামটা আমার খুবই পছন্দের একটা র্যাম বিকজ অফ ইটস স্টাইলিশ লুক। 8GB ট্রেইল আছে, খুব সুন্দর দেখা যায়, অ্যান্ড প্লাস এক্সপো সাপোর্টেড, যেটা AMDর জন্য খুব ইম্পর্টেন্ট। তো 6000 MHz ফুল সাপোর্ট আপনারা পাবেন, অ্যান্ড এটা পারফরমেন্স ওয়ান অফ দ্য বেস্ট র্যাম বলতে হবে। G-Skill হ্যাজ অলওয়েজ বিন দ্য বেস্ট র্যাম প্রডিউসার টিল ডেট। তো এটা হচ্ছে খুব ভালো একটা সাপোর্ট দিবে। এটার প্রাইসটা হচ্ছে এখন 7,700 টাকার আশপাশে, উইচ ক্যান ফ্লাকচুয়েট। এরপরে আমরা আরেকটা মেমোরি কন্ট্রোলার, সেটা হচ্ছে SSD নিয়ে কথা বলতে। SSDর ক্ষেত্রে আমরা যেটা পিক করছি সেটা হচ্ছে একটা Zen 4 সিস্টেম, Zen 4 SSD, Corsair MP600 NH এই SSDটা আমরা পিক করছি। অ্যান্ড এটার প্রাইসটাকে একটু বলে দিই, 6,800 টাকার আশপাশে পড়বে। অ্যান্ড এটা ওয়ান অফ দ্য আই থিঙ্ক টপ গ্রেডেড Zen 4 SSDর মধ্যেই পড়বে। এটা আমরা পরবর্তীতে স্পিড টেস্টে তো দেখবই, বাট এই বিল্ডে অনেকেই হয়তো বা চিন্তা করে যে হচ্ছে স্টোরেজটা একটু বেশি হলে ভালো হতো। SSDর দামের এখন যে অবস্থা, এর জন্য আমাদের বাধ্য হয়ে 500 GB দিয়ে সেটেল ডাউন করতে হচ্ছে। তো আমরা এটাই দিলাম, এটা আমরা পরবর্তীতে দেখবো। এরপর যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে এই বিল্ডে আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে কি ইউজ করছি। গ্রাফিক্স কার্ড হিসেবে আমরা যেটা ইউজ করছি সেটা হচ্ছে, এই বিল্ডে একটা গ্রাফিক্স কার্ডই দেওয়া যায় এই বাজেট সেগমেন্টের মধ্যে। এটা হচ্ছে আমাদের জোটাকের GeForce RTX 4060 Ti। 4060 Ti ইউজ করার কারণ কি, যেহেতু এটা একটা ওভারঅল বিল্ড হবে, গেমিং স্পেসিফিক বা কোনো একটা দিকে স্পেসিফিক বিল্ড হবে না। NVIDIA has always been the boss of overall productivity গেমিং সব মিলে। এই গ্রাফিক্স কার্ড দিয়ে আপনারা যে কোনো গেম খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন। 2K গেমিং যারা করতে চান তারাও মোটামুটি ভালো একটা এজ পাবেন, খুব কনসিস্টেন্ট পারফরমেন্স না পেলেও ভালো একটা পারফরমেন্স পাবেন AAA টাইটেলে। প্লাস 3D ওয়ার্কলোড, ভিরে, লুমিয়ন, ওমনিভার্স, রিমিক্স যা যা আছে, এভরিথিং ইউ ক্যান নেম, ভিরে থেকে শুরু করে, দিস GPU স্ট্যান্ড অন দেয়ার টু সাপোর্ট ইউ। তো এইটার মাসেল পাওয়ারও বেশ ভালো, পাওয়ার কনজামশনও কম। 57,900 টাকায় আপনারা পেয়ে যাবেন। এটার বেঞ্চমার্ক গেমিংয়ে কী অবস্থা, বাদ বাকি জায়গায় কী অবস্থা, সেটা তো আমরা আমাদের বেঞ্চমার্ক সেগমেন্টে দেখবই। এরপর যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই হিসেবে এই বিল্ডে আমরা যেটা পিক করেছি সেটা কিন্তু বেশ রিনাউন্ড, Corsair CV550 এই পাওয়ার সাপ্লাইটা। এইটা নিয়ে আমার আসলে কিচ্ছু বলার নাই, বিকজ এনর্মাস অনেক বিল্ডে আমরা এইসব পাওয়ার সাপ্লাই ইউজ করছি। এই পাওয়ার সাপ্লাইটা স্পেশালি খুবই রিলায়েবল একটা পাওয়ার সাপ্লাই।
এটার প্রাইসটা এখন 6400 টাকার আশপাশে পড়বে, এটা নিয়ে আমার বেশি কিছু বলার দরকার নেই। এটা ছাড়া যদি কেউ অন্যান্য পাওয়ার সাপ্লাই প্রিফার করেন, চেষ্টা করবেন ব্র্যান্ডে থাকতে। ব্র্যান্ড উইল হেল্প ইউ টু গেইন দ্য রিলায়েবিলিটি আর যা যা আছে, কারণ পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু ভিতরে যে ইন্টারনাল কম্পোনেন্টস আছে, ক্যাপাসিটার যা যা আছে, ওগুলো কিন্তু বেটার হওয়া খুবই ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু আপনার বিল্ডের সমূহ জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আমি পাশে রাখলাম। এখন এই বিল্ডটাতে আমাদের তো একটা হচ্ছে, যেহেতু প্রসেসরটা বেশ মাথা গরম প্রসেসর, অ্যান্ড এমডি বলছে নিউ নর্মাল ইজ 90 থেকে 95 ডিগ্রি সেলসিয়াস। তো এই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারে অবশ্যই আমরা পছন্দ করবো না আমাদের প্রসেসর যাতে অনেক বেশি টেম্পারেচার হিট করে ফেলে। এইখানে বাজেট অনুযায়ী একটা এয়ার কুলার আমরা আটানোর ট্রাই করছি, সেটা হচ্ছে ডিপকুল AK400। যারা আমাদের ভিডিওস রেগুলার দেখেন, আমার একটা বদ অভ্যাস হচ্ছে আমি সচরাচর বাজেটটা ঠিক রাখার জন্য এয়ার কুলার অ্যাড করি না, বাট ইটস ইম্পর্ট্যান্ট। এয়ার কুলার একটা খুবই ইন্টিগ্রাল পার্ট হতে পারে এই বিল্ডের জন্য। আই থিঙ্ক আরও ভালো এয়ার কুলার নিলে ভালো হতো, বা এআইও নিলেও ভালো হতো, বাট যেহেতু বাজেটের একটা হালকা কনস্ট্রেন্ট আছে, এর জন্য আমরা AK400 থাকলাম। এটা 2400 টাকার আশপাশে আপনারা পাবেন। এখন চলুন আমরা একটু কেসিংটা দেখি যে কী অবস্থা। ওয়েল, কেসিং হিসেবে আমরা যেটা নিতেছি, আমার পাশে দেখতে পাচ্ছেন অ্যান্টেকের NX292। এই কেসিংটা নেওয়ার রিজন হচ্ছে, আরেকবার একটু বলে রাখি, কেসিং জিনিসটা কিন্তু সবসময় পার্সোনাল প্রিফারেন্স। এখন রিজনিংয়ের যদি কথা বলি, 4টা প্রি ইনস্টল ফ্যান সহ আছে, উইচ আর ARGB কন্ট্রোল। মাদারবোর্ড আপনার ARGB পিন অ্যাড করলেই পেয়ে যাবেন। অ্যান্ড এই জিনিসটা যেহেতু 4টা প্রি ইনস্টল ফ্যান আসে, মোটামুটি ভেন্টিলেশন ভালো হওয়ার কথা, বাট আমার মনে হয়েছে কেসিংয়ের যদি একটু ভিতরে স্পেস আর একটু বেশি থাকতো ভালো হতো। এটার দামটা হচ্ছে 4200 টাকার আশপাশে পারবেন। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটার যে অ্যালুমিনিয়াম কোয়ালিটি বেশ মডারেট গ্রেডের, ভালোই আছে, খারাপ না। এটার যেটা হচ্ছে টেম্পার্ড গ্লাসটা আছে, যেটা আমি খুলে রাখছি, সেটা কিন্তু মানে বেশ শক্তপোক্ত একটা টেম্পার্ড গ্লাস মনে হলো আমার। অ্যান্ড অ্যান্টেকের কেসিং ইজ অলওয়েজ গুড। আপনারা যদি এআইও অ্যাড করতে চান, মোটামুটি 360 mm এর একটা ক্লিয়ারেন্স পাবেন। বাট এআইও যদি আপনার অ্যাড করার প্ল্যান থাকে, সেক্ষেত্রে আমি বলবো বাজেটটা আর একটু বেশি স্ট্রেচ করে সেক্ষেত্রে বড় কেসিং নিয়ে অ্যাড করা বেটার। সার্কুলেশন আর এয়ার ফ্লোটা কেসিংয়ের মধ্যে ভালো থাকবে। এটাতে আপনারা জিপিইউ যেটা আমরা ইউজ করতেছি সেটার ক্লিয়ারেন্সও ভালো মতো পেয়ে যাবেন, কোনো সমস্যা হবেন না। আর উপরে যেই হচ্ছে এয়ার কুলারটা লাগানো আছে, সেটা কিন্তু মোটামুটি একটু টেম্পার গ্লাসটা ছুঁই, তো বোঝা যায় একদম খাপে খাপে বানানো কেসি। বাট আপনার যদি অন্যটা পছন্দ হয় নিতে পারেন। তো দিস ইজ দ্য কেসিং ফর আওয়ার বিল্ড। এই পুরা বিলটা আপনারা টেকল্যান্ডে হচ্ছে এখন 1,22,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, যেটা হয়তো একটু ফ্লাকচুয়েট করতে পারে। বাট এটা 1,22,000 হতো না, 1,20,000 মধ্যে আসতো। বাট ওই যে আমার বললাম না, আমার একটা বদ অভ্যাস থাকে, আমি কখনো কুলার অ্যাড করি না আমার বিল্ডে, যেটা একটা উইকনেস হিসাবে থেকে যায়। তো এইবার কুলারটা অ্যাড করে দিচ্ছি যাতে বেঞ্চমার্কও দেখতে পারি যে কী অবস্থা। আর এই কুলারটা যেহেতু হচ্ছে আমরা অ্যাড করছি, এর জন্য 1,22,000 টাকা পাস। আর ফার্দার যদি আপনারা বাড়াতে চান, বাড়াতে পারেন। অ্যান্ড এই বিল্ড নিয়ে তো পরবর্তীতে কনক্লুশন আর কথাবার্তা হবে। চলুন একটু বেঞ্চমার্কটা দেখে আসা যাক যে কী অবস্থা। এই বিল্ডে প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের ট্র্যাডিশন অনুযায়ী Geekbench 6-তে বেঞ্চমার্ক করতে বসাই। Geekbench 6-এ সিঙ্গেল করে দেখলাম যে আমাদের প্রসেসরটা প্রায় 2800 অ্যান্ড মাল্টি করে কিন্তু প্রায় 11,291 মতো স্কোর পুশ করছে, হুইচ ইজ হিউজ। 7,700 যে কতটা কাবিল প্রসেসর সেটা কিন্তু আমরা আমাদের ইন্টেলের সাথে একটা ভার্সেস ভিডিও আছে, ওটাতে কিন্তু আমরা করে দেখাইছি। যাই হোক, এরপর আমরা যখন 3D Mark ওয়াইল্ডলাইফে টাইম স্পাই দিয়ে একটা এক্সট্রিম বেঞ্চমার্ক রান করলাম, তখন দেখলাম যে 2K বেঞ্চমার্কটাতে পুরো সিস্টেমের স্কোরটা আসে হচ্ছে 13,235-এর মতো, হুইচ ইজ ভেরি ইমপ্রেসিভ ফর আমাদের 4060 Ti, নো ডাউট। নেক্সটে আমরা একটা কাজ করি, যেটা এখন আমরা নিউ এডিশন দেওয়া শুরু করছি। আমাদের বিল্ডে যে মাদারবোর্ডটি ইউজ করেছে Pro B650MB, ফুল স্ট্রেসে সিনেবেঞ্চে যখন আমরা দুইটা লুপে এটার হচ্ছে VRM এর টেম্পারেচারটা হচ্ছে মনিটর করি, তখন দেখলাম যে VRM এর টেম্পারেচারটা প্রায় 87 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকে, যেটা অ্যাভারেজে 85 মতো থাকে। তো 87 ডিগ্রি সেলসিয়াস VRM এর যদি টেম্পারেচার আমরা একটু দেখি, এটা কিন্তু আসলে একটু বেশি বলা হয়। অ্যান্ড বোঝা যাচ্ছে যে 650MB হয়তো বা কোথাও একটা 7,700-কে কিন্তু
অন দ্য রান রাখতে একটু হচ্ছে হ্যাসেল পোহাতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার যদি বাজেটটা আরও বেশি থাকে আপনারা আরেকটু বেশি ইয়েতে যেতে পারেন। বাট ভালো ব্যাপার হচ্ছে আমি এই মাদারবোর্ডে এই প্রসেসরকে কোনো জায়গায় তার যে ক্লক স্পিড সেটাকে থ্রটল করতে দেখে নেই, অ্যান্ড বোর্ড পাওয়ার ডেলিভারিতেও কোনো রকম থ্রটল করতে দেখে নেই। এটা এমনিতে 90 ওয়াটের মতো পাওয়ার টানে। তো সেই ক্ষেত্রে টেম্পারেচার একটু বেশি হলে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এগুলো মাথায় রাখেন। কারো যদি বাজেটটা কনস্ট্যান্ট থাকে এই মাদারবোর্ডটা নিতে পারেন, কিন্তু সাজেশন থাকবে যদি আরেকটু বেটারে যেতে পারেন, এটা আপনার ফিউচার বিল্ডের জন্য আরও ভালো হবে। যাই হোক, এরপরে যখন আমরা সিপিইউটাকে একটু ক্যালিবারটা মাপতে হবে, আমাদের যে সিপিইউ কুলারটা অ্যাড করছি, তো এই 7700 যখন আমরা ফুল স্ট্রেসে রাখি প্রাইম 95 দিয়ে, তখন দেখলাম যে এটা কিন্তু 90 ডিগ্রি সেলসিয়াস মোটামুটি হিট করে, অ্যান্ড অ্যাভারেজে 90 ডিগ্রি সেলসিয়াসের মতোই থাকে, 90 ওয়াট পাওয়ার ইনটেক করে। তো এখানে একটু বোঝা যায় যে 8400 সামওয়্যার একটু ল্যাগ বিহাইন্ড করে 7700 ফুললি ঠান্ডা রাখতে। রেকমেন্ডেশন থাকবে একে 500 বা প্লাস সেসব কুলারে যাওয়া। আর যদি আপনারা এআইতে যেতে পারেন তাও ভালো, 240mm এআই কিন্তু এখন বাজারে অনেক অ্যাভেলেবেল আছে, সেটাও নিতে পারে। বাট আমার যা মনে হয়েছে অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কিন্তু এখন অনেক হাই, ওটাও কিন্তু একটা এফেক্ট করছে জিনিসটাকে। হ্যাঁ, যদিও আমরা কুলারটাকে একদম স্টক অবস্থাতেই রাখছি, প্রিসিশন ক্লক বুস্ট যে ওভার ড্রাইভ আছে সেটাও অন করা ছিল, সেই হিসাবে ওকে ইসে আর কি কুলারটা। এরপর আমরা যখন ক্রিস্টাল ডিস্ক মার্কে এই এসএসডিটার ক্যালিবার মাপতে গেলাম, দেখলাম যে জেন 4 এসএসডি হিসেবে কিন্তু সিকোয়েন্সিয়াল রিডে প্রায় 7382 অ্যান্ড রাইটে কিন্তু 4476 এমবিপিএসের মতো স্কোর পুশ করতেছে। রাইটে কিছুটা কম থাকলেও ওভারঅল কিন্তু এসএসডি পারফরমেন্সটা স্যাটিসফ্যাক্টরি, তা বলতেই হবে। এরপর একটু চলুন আমরা গেমিং বেঞ্চমার্কে দেখি কি অবস্থা। গেমিংয়ের ক্ষেত্রে আমরা প্রথমে একদম রিসেন্ট রিলিজ হওয়া একটা গেম, সেটা হচ্ছে কোস্ট অফ সুশিমা। এটাকে হাই প্রিসেটে 4060 Ti কম্বো দিয়ে আমরা খেলতে বসে যাই। তখন দেখলাম যে PS4 এই গেমটা মানে প্লেস্টেশন পোর্ট হয়ে আসে সত্ত্বেও এটা কিন্তু অপটিমাইজেশন খুব একটা খারাপ না, মোটামুটি বেশ ভালো। গেমটা আমি পার্সোনালি হচ্ছে খেলতেছি, তো সেই হিসাবে তখন দেখলাম যে এটা অ্যাভারেজে প্রায় 102 FPS অ্যান্ড 1% লোতেও কিন্তু প্রায় মোটামুটি 87 FPS এর মতো রাখে, উইচ ইজ আ ভেরি ভেরি ইমপ্রেসিভ পারফরমেন্স ফর 4060 Ti। 8GB ভিরামের যারা দোহাই দিতে চান, দোহাই দিয়ে লাভ নেই, কারণ হচ্ছে আমি এটাতে কনসিস্টেন্টলি একদম ভালো পারফরমেন্স পাইছি। অ্যান্ড 1080p গেমিংয়ের জন্য 8GB এখনও গুড ইনাফ আছে। আগামীতে সামনে দেখা যাক কী হয়, এটা গেমের অপটিমাইজেশনের উপরে কিন্তু অনেকটা ডিপেন্ড করে। এরপর যখন আমরা এনভিডিয়ার শ্বশুরবাড়ির গেম সাইবারপাঙ্ক 2077 একদম আলট্রা প্রিসেটে বেঞ্চমার্ক করলাম, রে ট্রেসিং অফ রাখে অ্যান্ড ডিএলএসএস অফ রাখে, একদম র বেঞ্চমার্কটা আমরা যেটা করছি, সেখানে দেখলাম যে অ্যাভারেজে প্রায় 96 FPS অ্যান্ড 1% লোতে প্রায় 59 FPS এর মতো কিন্তু মেনটেন করতেছে, উইচ ইজ গুড। 1% লোটা হয়তো বা এখানে একটু ভিরামের স্ট্রাগলের কারণে কম হতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সেটা রিজন। সেটা কী রিজন সেটা আমরা পরবর্তীতে একটু দেখবো। এরপর আমরা যখন অ্যালেন ওয়েক 2টা হাই প্রিসেটে খেললাম একদম ম্যাক্স প্রিসেটে রে ট্রেসিং অফ করে, তখন দেখলাম যে অ্যাভারেজে প্রায় 62 FPS অ্যান্ড 1% মতো 45 FPS এর মতো মেনটেন করতেছে, উইচ ইজ আ ভেরি গুড FPS আউটপুট। অ্যাগেন গেমিং বেঞ্চমার্ক দেখে অনেকটা বোঝাই গেল যে জিপিইউ ক্যালিবার কিন্তু অনেক হাই, অ্যান্ড এটা পাওয়ার ইনটেকটা কিন্তু খুবই ইমপ্রেসিভ। আমি কখনো আমার টেস্টিংয়ে 158 ওয়াটের উপরে যেতে দেখিনি, যেটা কিন্তু খুবই মানে ইমপ্রেসিভ। এনভিডিয়া এই জেনারেশনে কি জাদুটা করছে, কি সুন্দর ফ্যাব্রিকেশন আর অপটিমাইজেশন করছে, খুব সুন্দর কিন্তু আপনার পাওয়ার ইনটেকটা মানে খুব লোয়ার মার্জিনে রাখে। এটা কিন্তু অন্যান্য কোম্পানিদের একটা শিক্ষা নেওয়ারও ব্যাপার আছে। আর প্রোডাক্টিভিটি বেঞ্চমার্ক নিয়ে যদি বলি, এটাতে আপনারা স্কেচআপ, লুমিয়ন, ভিরে, তারপর রিমিক্স, ফ্রি ফ্লো, অমনিভার্স, মায়া 3D যা আছে সব তো করতেই পারবেন। এনভিডিয়ার আসলে আমার প্রোডাক্টিভিটি বেঞ্চমার্ক মাপার কোনো দরকার নেই, বিকজ ইটস দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য মার্কেট। এখন সব তো হলো, এবার কনক্লুশনে কিছু কথা বলে জিনিসটা শেষ করে দিয়ে চলুন। তাহলে কনক্লুশনে আমাদের বিলটা কেমন হলো দেখেন। বিলটার কিছু ফ্ল আছে, আমি যেটা বেঞ্চমার্ক করে বের করতে পারছি, বাট ফ্ল থাকা সত্ত্বেও ফান্ডামেন্টাল জিনিসগুলো যদি আমরা দেখি, 7700 মতো একটা বিস্ট প্রসেসর, তারপরে 4060 Ti মতো একটা খুবই কেপেবল একটা গ্রাফিক্স কার্ড, অ্যান্ড ওভারঅল মোটামুটি বেশ ভালো একটা র্যাম, যেটা কিন্তু ইন্ডাস্ট্রি লিডিং র্যামও বলা যায়, ভালো একটা পাওয়ার সাপ্লাই ইউনিট, অ্যান্ড হচ্ছে কেসিংটা আমি আসলে বাজেট কনস্ট্রেন্টের কারণে এটা আটাই দিতে পারছি। তো ফান্ডামেন্টাল জিনিসগুলো যদি একটা বিল্ডে ঠিক থাকে, এই বিল্ডে আপনারা যে কোনো দিকে যে কোনো কাজ, সেটা আপনার গেম ডেভেলপমেন্ট হোক, গেম খেলা হোক, প্রোডাক্টিভিটিতে ভিডিও এক্সপোর্ট হোক, ভিডিও রেন্ডার হোক, 3D এলিমেন্ট নিয়ে কাজ হোক, তারপর আপনার আর্কিটেকচারাল ওয়ার্ক হোক, আপনার একাডেমিক ওয়ার্ক হোক, তারপরে হচ্ছে যা আছে, যা আপনি চিন্তা করতে পারেন সব আপনারা এই বিল্ডে যেতে পারবেন। খুবই অলরাউন্ড একটা ইম্পোজড একটা বিল্ড হয়েছে, আপনাদের খুব হেল্প করে দিবে যদি আপনারা 120K আশপাশে নিতে চান। তাহলে বিল্ডের ফ্লগুলো কি ভাইয়া? বিল্ডের ফ্লগুলো হচ্ছে, আই থিঙ্ক মাদারবোর্ড কুড হ্যাভ পারফর্মড আ বিট বেটার
মাদারবোর্ড যদি একটু বেটার আপনারা নিতে পারেন তাহলে VRMটা ঠান্ডা থাকবে একটু বেশি, অ্যান্ড হয়তো বা বোর্ড পাওয়ার ডেলিভারি একটু বেশি স্টেবল থাকবে। বাট তারপর যেটা দেয় আমি দেখছি এটাতে কোনো থ্রটলিং আমি পাই নাই, সেই হিসাবে এই বোর্ড যদি বাজেট আপনার এটাই থাকে এটা আপনারা নিতে পারেন, খারাপ হবে না, ভালোই। আরেকটা আরেকটা আমার যেটা মনে হয়েছে যদি ধরতে হয় সেটা হচ্ছে আমাদের যে এয়ার কুলার আছে সেটা AK400 আমার মনে হয়েছে যে কোথাও একটা স্ট্রাগল করতেছে আমাদের 7,700-কে ঠান্ডা করে ধরে রাখতে। তো আপনার যদি ফার্দার প্ল্যানিং থাকে যে আপনি ওভারক্লক করবেন সেক্ষেত্রে AK400-এ আপনি আর থাকতে পারবেন না, আপনি AK500 মিনিমাম যান, বা AK620 আছে, তারপরে AIO আছে, 240mm যেগুলো আছে সেগুলো দেখতে পায়। এছাড়া আই থিঙ্ক আমার মতো আর কোনো ফ্ল নাই। আর একটা ফ্ল যদি বলার হয়, কেসিংটা যেহেতু আমি পার্সোনাল প্রিফারেন্সের উপর সবসময় ছেড়ে দিই, এই কেসিংটা আপনারা চাইলে একটু হেডরুমওয়ালা একটু ভালো এয়ারফ্লোওয়ালা কেসিং নিতে পারেন, যেটা আপনাকে হয়তো বা বিল্ডের সাস্টেনেবিলিটি একটু বাড়ায় দিবে। এছাড়াও মিলায় আই থিঙ্ক দ্যাটস আ বিল্ড ইউ ক্যান গো ফর, খুবই ভালো হয়েছে। তো এই তো, আর এখন যেটা করবেন এই বিল্ড আপনারা টেকল্যান্ডে সব ব্রাঞ্চে পেয়ে যাবেন। আপনারা একটা কাজ করবেন, আমাদের টেকলিক বাংলাদেশ নামে একটা গ্রুপ আছে সেটাতে জয়েন হয়ে যান। সেটাতে জয়েন হলে কী হবেন, নানা রকমের আড্ডা আমরা নিতে পারবো, কোন CPU GPUর মারামারি চান, কোন GPUর কী অবস্থা জানতে চান, বা নেক্সট PC বিল্ড কত বাজেটে আসা উচিত, কোন মনিটরের কী অবস্থা, আপনারা যদি সাজেশন চান আই উইল ট্রাই টু গেট ব্যাক টু ইউ। অ্যান্ড হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে চ্যানেল মাস্ট। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আই উইল ক্যাচ ইউ অন দ্য নেক্সট ওয়ান।